নমস্কার, রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের শিশুদের ভালো রাখার উপায় নিয়ে ডাক্তারবাবু এসেছেন, ডাক্তার পি.কে. দাস। আজকে একটু বিশেষ কারণবশত দেরি হয়ে গেছে, কারণ ডাক্তারবাবু একটা প্রোগ্রাম ছিল মেডিকেল কলেজে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তারবাবুকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। প্রফেসর প্রদীপ কুমার দাস মেডিকেল কলেজের শিশু বিভাগে ওদের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আজকে ওখানে অনুষ্ঠান শেষ করে এসেছেন। তা ডাক্তারবাবুকে আমরা কথামৃত ভবন থেকেও আমরা কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। এই শিশুদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে এইভাবে আমাদের শিশুদের স্বাস্থ্যের ওপর আলোচনা করে চলেছেন, অনেকেই উপকৃত। তাই আমরাও ওনার কাছে কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই শিশুদের স্বাস্থ্য নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার। কথামৃত ভবন রামকৃষ্ণ মঠ থেকে আমি ডক্টর পি.কে. দাস কথা বলছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে জিইআরডি, মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটাকে মানে আমাদের যে শিশুদের যে বারবার বমি, দুধ তোলা, রিগার্জিটেশন, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে, বিশেষ করে বমির জাতীয় যে সমস্ত সমস্যা হয় ছোট ছোট শিশুদের, বাচ্চাদের, বড়দের, সেইটা নিয়েই আজকের ডিসকাশান। কেন হয়, কী জন্যে হয় এবং তা কীভাবে সেটাকে প্রতিরোধ করব এবং এর থেকে কী আরও বড় কিছু হতে পারে সেটা নিয়ে আজকের ডিসকাশানটা। জিইআরডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটাকে বলা হয়েছে মোস্ট কমন ইসোফেজিয়াল ডিসঅর্ডার in children of all ages. It signifies retrograde movement of gastric contents into esophagus across lower esophageal sphincter. Retrograde movement of gastric contents into the esophagus, মানে স্টমাক থেকে, পাকস্থলী থেকে খাবার দাবার অ্যাসিড রিফ্লাক্স সেটা উপরের দিকে উঠে এসে ইসোফ্যাগাসের ওপর যে ক্ষতি করছে, তারই ক্ষতির এফেক্টে কি কি হতে পারে সেটাই রিফ্লাক্স বলা হচ্ছে। সিগনিফিক্যান্ট রেট্রোগ্রেড মুভমেন্ট অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস ইনটু দ্য ইসোফ্যাগাস অ্যাক্রস লোয়ার ইসোফেজিয়াল স্পিনস্টার। ওখানে একটা মাংসের একটা স্পিনস্টার আছে, ভালভের মতন কাজ করে, কিন্তু সেটাকে বাইপাস করে এটা উপরে উঠে আসে স্টমাক কন্টেন্টস এবং সেটা ক্ষতি করিয়ে দেয়। ফিজিওলজিক জিইআর, দ্যাট ইজ দ্য এফর্টলেস রিগার্জিটেশন অফ নর্মাল ইনফ্যান্টস। ফিজিওলজিক নর্মাল ওয়েতেই কিন্তু এই রিফ্লাক্সটা হয় ইনফ্যান্টসদের। এটা কিন্তু অত বেশি ক্ষতি করে না, এটা সব বাচ্চাদেরই হয় এবং প্রায় 80%, 90% 80 থেকে 85% ক্ষেত্রে এটা 1 বছরের মধ্যে এটা ঠিক হয়ে যায়। প্রায় 90% ক্ষেত্রে এটা 2 বছরের মধ্যে, 95% ক্ষেত্রে এটা একেবারে কমপ্লিট বন্ধ হয়ে যায়। এই ফিজিওলজিক জিইআরডি ইন ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন হু রিপোর্টস bothersome symptoms due to frequent and persistent GER, producing esophagitis related symptoms and or extraesophageal presentation. Persistent GER producing esophagitis related symptoms or extraesophageal presentation, মানে রিফ্লাক্সটা দুরকম জায়গায় ক্ষতি করতে পারে। ইসোফ্যাগাসের ক্ষতি করতে পারে, আবার ইসোফ্যাগাস ছাড়িয়ে রিগার্জিটেট করে সেটা এয়ারওয়ের মধ্যে ঢুকে গিয়ে, শ্বাসনালীর মধ্যে ঢুকে গিয়ে আবার একটা কিছুটা ক্ষতি করে। একটা 2 জায়গায় ক্ষতি হয়। এক্সট্রা ইসোফেজিয়াল প্রেজেন্টেশন, 2টো প্রেজেন্টেশন হয়, ইসোফেজিয়াল অ্যান্ড এক্সট্রা ইসোফেজিয়াল। এবার দেখুন প্যাথোফিজিওলজি মেকানিজম কি হচ্ছে।
ট্রানজিয়েন্ট এলিয়েস রিল্যাক্সেশন, বলছে যে অল্প সময়ের জন্যে রিল্যাক্সেশন অফ দ্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিনক্টার। প্রাইমারি মেকানিজম, দ্যাট ইজ দ্য প্রাইমারি মেকানিজম, that is the gastric distension is the stimulus. Postprandially, almost postprandially সেটা হয় খাবার দাবার পরেই, that is abnormal gastric emptying or air swallowing, that is abnormal gastric emptying অথবা air swallowing যেটা খাওয়া দাওয়ার পর যেটা হয় এবং এয়ার শ্যালো করার পর এটা কিছুটা ট্রানজিয়েন্ট রিল্যাক্সেশন হয়ে এটা ওপরের দিকে চলে আসে এবং দ্যাট ইজ নর্মাল। এপিডেমিওলজি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি। ইনফ্যান্ট রিফ্ল্যাক্স, ইনফ্যান্টে যে রিফ্ল্যাক্সটা হচ্ছে, যেমন দুধ তোলা আমরা বলি ছোটো ছোটো বাচ্চাদের 1 বছরের নিচে, এই যে দুধ তোলা এটা কিন্তু নর্মাল, এটা কিন্তু অ্যাবনর্ম্যাল নয়। বলছে যে ইনফ্যান্ট রিফ্লাক্স বলছে যে এভিডেন্ট in first few months of life, peaks at the 4 months and resolves up to 80% in 1 year and nearly all by 2 years of age. একটু আগে যেটা বললাম আমি সেটা কিন্তু এই দুধ তোলাগুলো অটোমেটিক্যালি এগুলো 1-2 বছরের মধ্যে অলমোস্ট 100% এটা বন্ধ হয়ে যায়। Older children, chronic waxing waning but completely resolving in no more than half, resembling resembling a pattern, no more than half resembling adult pattern, resembling adult pattern, এটা অ্যাডাল্টের প্যাটার্নের মতনই অলমোস্ট হয়ে যায়। জিআরডি হলো জেনেটিক প্রিডিসপোজিশন ফর্মলি ফ্যামিলি ক্লাস্টারিং অফ এ জিআর সিমটমস, এন্ডোস্কোপিক ইসোফেজাইটিস, হিয়েটাল হার্নিয়া, ব্যারেট ইসোফেগাস অ্যান্ড অ্যাডিনোকার্সিনোমা হ্যাভ বিন আইডেন্টিফাইড। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে বলা হয়েছে জিআরডি হলো ইসোফেজিয়াল ডিজিজ রিলেটেড টু অ্যাসিড রিফ্লাক্স and non-acid reflux events are related to extraesophageal distress. মানে অ্যাসিড দিয়ে যে ক্ষতি করে সেটা ইসোফেগাসের ওপরই মেনলি করে, আর নন অ্যাসিড রিফ্লাক্স আছে কিন্তু অ্যাসিড নেই, এরকম ধরনের অ্যাসপিরেশন করিয়ে যেগুলো হয় সেগুলো নন ইসোফেজিয়াল, এগুলো এয়ারওয়ে রিলেটেড কমপ্লিকেশানস হয়, 2 জায়গায় কমপ্লিকেশান হয়। ইনফ্যান্টাইল রিফ্লাক্স অ্যান্ড রিগার্জিটেশন পোস্টপ্র্যান্ডিয়াল, ইনফ্যান্টাইল রিফ্লাক্স হলো রিগার্জিটেশন পোস্টপ্র্যান্ডিয়াল। আচ্ছা, ইসোফেজাইটিস হলো ইরিটেবিলিটি, আর্চিং, choking, gagging and feeding aversion, failure to thrive, resolves by 2 years of age. Esophagitis, that is irritability হয়, আর্চিং হয়, বাচ্চাটা একবার বেঁকে যায়, একেবারে বেঁকে গিয়ে চোকিং হয়, গ্যাগিং হয়, ফিডিং অ্যাভারশন, একেবারে খেতে টেতে চায় না, ফেলিওর টু থ্রাইভও হয়, রিজলভস বাই 2 years, এগুলো কিন্তু 2 বছরের নিচে বন্ধ হয়ে যায়। ওল্ডার চিলড্রেনে রিগার্জিটেশন ডিক্রিজেস বাই এজ, সেটাকে কিন্তু বলা হয় স্যান্ডিফার সিনড্রোম। কমপ্লিকেশনস অ্যাজ অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া হতে পারে, স্ট্রাইডার হতে পারে, অর প্রাইমারি এয়ারওয়ে ডিজিজ লাইক ল্যারিঙ্গোম্যালেশিয়া, ব্রঙ্কোপালমোনারি ডিজিজ, সাইনোসাইটিস, হোর্সনেস, laryngeal edema associated with gastroesophageal reflux disease. Airway manifestations more related to asthma. Data is conflicting towards causality. মানে
কোনটা যে কিসের কারণ সেটা কিন্তু জানা যাচ্ছে না। মানে অ্যাজমাই প্রাইমারি কজ অথবা অ্যাজমা সেকেন্ডারি কজ ডিউ টু রিগার্জিটেশন রিফ্লাক্সের জন্যে, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি এটা কিন্তু ডেটা ইজ কনফ্লিক্টিং টুয়ার্ডস কজালিটি, কোনটা যে আসল কারণ এটা কিন্তু বলা যাচ্ছে না এখনো পর্যন্ত। যাই হোক, ডায়াগনোসিস আমরা কিভাবে করব? ডায়াগনোসিস করতে গেলে হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশান সাফিসিয়েন্ট ফর ডায়াগনোসিস ইন চিলড্রেন। বাচ্চাদের এই ধরনের বারবার বমি হয়, খাওয়া দাওয়া করতে পারে না, এবং বিশেষ করে অ্যানোরেক্সিয়া, খিদে টিদে থাকে না, একবারে খাবার দেখলেই চলে যায়, এবং ফেলিওর টু থ্রাইভ, এইগুলো যদি হয়, এইগুলো ইসোফেজাইটিস ডেভেলপ করছে, এবং সেইটা বারবার যদি লং রান হয় সেটা কিন্তু ফেলিয়ার টু থ্রাইভ, ওজন টোজন অনেক কমে যায়, একবারে লিন থিন হয়ে যায়, এবং সেটা কিন্তু পরে কিন্তু ক্ষতি হতে পারে। দেখুন, অ্যালার্ট ফর আদার ডিডি ইন প্রেসেন্স অফ ওয়ার্নিং সাইন, অ্যালার্ট ফর দি আদার ডিডি, সেটা কি কি? যেমন বলছে বিলিয়াস এমেসিস, বাইল বমি হচ্ছে, আর কি হচ্ছে? ফ্রিকোয়েন্ট প্রজেক্টাইল এমেসিস, প্রজেক্টাইল বমি হচ্ছে, ফ্রিকোয়েন্ট গ্যাস্ট্রোইসোফেজিয়াল ব্লিডিং, লেথার্জি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল ব্লিডিং, লেথার্জি, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, মাইক্রোকেফালি অথবা ম্যাক্রোকেফালি, হেপাটোস্প্লেনোমেগালি, লিভার বড় হয়েছে, স্প্লিন বড় হয়েছে, ফেলিয়ার টু থ্রাইভ, অ্যান্ড ডায়রিয়া অ্যান্ড ফিভার, বালজিং ফন্টানেল সিজার্স, বালজিং ফন্টানেল সিজার্স, ফুড অ্যালার্জিস, পাইলোরিক স্টেনোসিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অ্যান্ড ইনফেকশনস, এইগুলো যদি থাকে, হাইড্রোনেফ্রোসিস, রুমিনেশন অ্যান্ড বুলিমিয়া, মানে বমি করে, তারা বারবার হাতে গলায় দিয়ে বমি করে ওজন টোজন কমায়, বুলিমিয়া, রুমিনেশন অ্যান্ড বুলিমিয়া এই ধরনের। কন্ট্রাস্ট বেরিয়াম রেডিওগ্রাফি এটাকে ডায়াগনোসিস করে দেবে, কন্ট্রাস্ট বেরিয়াম রেডিওগ্রাফি। ইসোফেজিয়াল পিএইচ মনিটরিং, এটা দিয়েও ডায়াগনোসিস হবে, এবং এন্ডোস্কোপি করলে স্ট্রিকচার, ব্যারেট ইসোফেগাস, এগুলো ডায়াগনোসিস করা সম্ভব হয়। এইবার আমরা আপনাদের কাছে চলে যাচ্ছি, জিনিসটা কি আপনারা তো বুঝতে পেরেছেন। এবার ম্যানেজমেন্ট, কিভাবে আমরা এটা ম্যানেজ করতে পারবো সেটাকে আপনাদের বুঝিয়ে বলছি। কনজারভেটিভ থেরাপি অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশান, কনজারভেটিভ থেরাপি অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশান, থিকেনিং অফ ফিড, কনজারভেটিভ থেরাপি অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশান, এটাকে লাইফস্টাইল মডিফাই করতে হবে, তাহলে কিভাবে? এবং থিকেনিং অফ ফিড, খাওয়াটা খুব ঘন খাবার, সেমি সলিডের মতন করে তবে সেটা দিতে হবে। কমার্শিয়ালি প্রিথিকেন ফর্মুলাস পাওয়া যায় এবং সেগুলোর ব্যবস্থা করতে হবে। শর্ট ট্রায়াল অফ হাইপো অ্যালার্জেনিক ডায়েট টু এক্সক্লুড মিল্ক অ্যালার্জি, যদি সেটা হাইপো অ্যালার্জেনিক ডায়েট, সেই দুধটাও যদি অ্যালার্জি কম হয় সেই ধরনের দুধ যদি দেওয়া যায়, ল্যাকটোজ ফ্রি মিল্ক টিল্ক এগুলো যদি দেওয়া যায়, তাহলে দিয়ে দেখা গেলে সিমটম কমে যায়, তাহলে এটাও কিন্তু রেট্রোগ্রেড ওয়েতে ডায়াগনোসিস সম্ভব। এক্সক্লুড মিল্ক অ্যালার্জি, তাহলে এটা মিল্ক অ্যালার্জি থেকে ডায়াগনোসিস করবে। এ কম্বিনেশন অফ মডিফাইড ফিডিং ভলিউম, হাইড্রোলাইজড ইনফ্যান্ট ফর্মুলা, প্রপার পজিশনিংটা কি বলা হয়, যে পজিশনিংটা করলে এটাকে পরে আমি ডিসকাশনে আসছি। অ্যাভয়েডেন্স অফ স্মোক এক্সপোজার, অ্যাভয়েডেন্স অফ স্মোক এক্সপোজার, ধুলো এগুলো এক্সপোজার এড়িয়ে যাওয়া যায়, এবং স্যাটিসফ্যাক্টরি ইমপ্রুভ জিইআরডি সিমটমস, এগুলো যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ডেফিনেটলি জিইআরডি সিমটমস এড়িয়ে যাওয়া যায়। ওল্ডার চিলড্রেন
আর কাউন্সেল টু অ্যাভয়েড রিফ্লাক্স। কাউন্সেল করা হয় টু অ্যাভয়েড রিফ্লাক্স ইন্ডিউসিং ফুড। তার মানে কী কী জিনিস? চকলেট, টমেটোস, মিন্ট, বিভারেজ মানে জুসেস, এইসবগুলো এড়িয়ে যেতে হবে। এগুলো গ্যাস হয় বেশি করে এবং এমএসিস বেশি হয়, বমি বেশি হয়, এগুলো থেকে এড়িয়ে যেতে হয়। পজিশনিং, ইনফ্যান্ট এক পজিশনে অবজার্ভ অ্যান্ড প্রোন পজিশনে রাখতে হয়, কিন্তু সুপাইন পজিশনে কিন্তু এটা কম হয়, সিটস বেশি হয়, কিন্তু সেটাকে জাগা অবস্থায় এই অবস্থায় রাখাই যুক্তিযুক্ত। ইনফ্যান্ট এক অ্যান্ড অবজার্ভ যদি হয়, প্রোন পজিশনেই রাখতে হবে। প্রোন অ্যান্ড আপরাইট ক্যারেট পজিশন বেস্ট। স্লিপিং কন্ডিশনে সুপাইন পজিশনেই রাখতে হবে, আর প্রোন পজিশনে যদি এবং আপরাইট ক্যারেট পজিশন যে সোজাভাবে একটু কোলে দিয়েও সোজাসুজি রাখা যায়, সেটাও কিন্তু ঠিক আছে। স্লিপিং কন্ডিশনে সুপাইন পজিশনেই রাখতে হবে। চিলড্রেন লেফট সাইডেড পজিশন অ্যান্ড হেড এলিভেটেড, এটা পজিশন করে রাখতে হয়। চিলড্রেনে লেফট সাইডেড পজিশন করে রাখলে এবং হেড এলিভেটেড, হেড এলিভেশনের ব্যাপারে বলা হয়েছে কখনোই কিন্তু বালিশ দিয়ে মাথাটা উঁচু করলে কিন্তু এলিভেশন, হেড এলিভেশন হলো না। তাদের কটটা ধরে 3 ইঞ্চি যদি 2 থেকে 3 ইঞ্চি যদি এলিভেট করা যায়, সেটা মোর দ্যান এনা, সেটা দিয়ে করলে রিফ্লাক্স পজিশনিংয়ের হেল্পটা নেওয়া যায়। তাহলে বেডটা ধরেই এলিভেট করে রাখতে হবে অল্প। ফার্মাকোথেরাপি, অ্যান্টাসিডস দিয়ে চিকিৎসা করলে, আফটার মিল এটা দিয়ে চিকিৎসা করলে অধিকাংশ ক্ষেত্রে এটা ইমপ্রুভ হয়। H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এবং ফ্যামোটিডিন, র্যানিটিডিন, এইগুলো দে আর হেল্পফুল ইন মাইল্ড টু মডারেট রিফ্লাক্স। ফ্যামোটিডিন H2 রিসেপ্টর ব্লকার। তার বেশি বাড়াবাড়ি হলে পিপিআই, ট্রিটমেন্ট অফ চয়েস ইন সিভিয়ার রিফ্লাক্স, ট্রিটমেন্ট অফ চয়েস ইন সিভিয়ার রিফ্লাক্স। ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, এই জিনিসগুলো। ল্যান্সোপ্রাজল আমাদের ইউজ করা হয় খুবই কমনলি, 0.8 থেকে 4 মিলিগ্রাম পার কেজি পার ডে, একবার করে ইউজ করা হয় সাধারণত। প্যান্টোপ্রাজল 1 মিলিগ্রাম পার কেজি পার ডে। র্যাবিপ্রাজল 1 থেকে 11 বছর পর্যন্ত 5 মিলিগ্রাম পার ডে, 11 বছরের পরে 10 মিলিগ্রাম পার ডে। কমপ্লিকেশানস, কী কী কমপ্লিকেশানস হয়, জটিলতা হয়? সাধারণত ইসোফ্যাজাইটিস, স্ট্রিকচার, ব্যারেট ইসোফ্যাগাস। এটা জিনিসটা কি? ইসোফ্যাজাইটিস, স্ট্রিকচার, ব্যারেট মানে ইসোফেজিয়াল অ্যাসিড রিফ্লাক্সের জন্য ইসোফ্যাগাসের ওপর একটা চেঞ্জ হয়, মানে স্কোয়ামাস এপিথেলিয়ামের উপর একটা চেঞ্জ হয়। সেই চেঞ্জটার সেটা কিন্তু এ প্রিকারসার অফ অ্যাডিনোকার্সিনোমা। ও বাবা, ওটা ক্যান্সারের প্রিকারসার, এটা কন্ডিশন ব্যারেট ইসোফ্যাজাইটিস। এটা যদি হয়, যে চেঞ্জটা যদি হয়, তাহলে কিন্তু দ্যাট ইজ এ প্রিকারসার অফ অ্যাডিনোকার্সিনোমা। ওই ক্যান্সার, ওই জায়গাটার ক্যান্সারের কিন্তু প্রি ক্যান্সারাস কন্ডিশন ওটা একটা। অতএব হলে কিন্তু খুব সাবধান এবং চিকিৎসা, আর্লি ট্রিটমেন্ট ইজ ভেরি মাচ নিডেড। এটা কিন্তু যা ছেড়ে দিলে চলবে না, ডায়াগনোসিস এবং তার প্রপার চিকিৎসা দরকার। নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন দরকার, এবং নিউট্রিশন যাতে করে ফেলিয়ার টু থ্রাইভ না হয়, তার ঠিকভাবে গড়ে টোড়ে ওঠে, এই জিনিসগুলোও দেখতে হবে। অতএব এই জিনিসগুলো দরকার। নিউট্রিশনাল সাপোর্ট দরকার হলে ক্যালোরি ডেন্সিটিও বাড়াতে হবে আমাদের, সেসব দিকে খেয়াল রেখে তাদের সাপোর্ট দিতে হবে। এক্সট্রা ইসোফেজিয়াল কমপ্লিকেশানস, যেমন অ্যাজমা লাইক সিমটমস, অ্যাপনিয়া, স্ট্রাইডার, রিফ্লাক্স ল্যারিঞ্জাইটিস, এই ধরনের জটিলতাগুলো হয়। যেমন অ্যাজমা লাইক সিমটমস, অ্যাপনিয়া, স্ট্রাইডার এবং রিফ্লাক্স ল্যারিঞ্জাইটিস। এক্সট্রা ইসোফেজিয়াল কমপ্লিকেশানস এগুলো হয়। অতএব
এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখে এই জিনিসের চিকিৎসাগুলো করতে হবে। অতএব দিস ইজ অল অ্যাবাউট রিফ্লাক্স ডিজিজ। আজকের মতন আশা করা যায় আপনাদের এই জিনিসটা কিছুটা আপনারা বুঝতে আপনাদের সুবিধা হচ্ছে। এখন এই বমি রিলেটেড ব্যাপারগুলো, রিফ্লাক্স রিলেটেড ব্যাপারগুলো জিনিসটা কি এবং কী জন্যে হয় এবং তার প্রতিকার কিভাবে করব, তার চিকিৎসা কিভাবে করব, সেই ধরনের ডিসকাশনটা আপনাদের কাছে করা গেল। আশা করা যায় এবার আপনারা পেশেন্ট পেলে, বাচ্চাদের এরকম অবস্থায় পেলে কিভাবে আপনারা নেবেন এবং সেটাকে চিকিৎসা করে তাদের কাছে যথাযথভাবে কেয়ার গিভিং সেন্টার এবং ডক্টরের কাছে গিয়ে সেটাকে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারবে। যারা রিমোট পেরিফেরাল হেলথ সেন্টারে আছে, যারা সেখানে স্বাস্থ্যকর্মীদের সাহায্য নিয়ে কোথায় কিভাবে যেতে হবে দে উইল গাইড, তারাই গাইড করে বলে দেবে। অতএব এ নিয়ে আপনাদের আপাতভাবে চিন্তার কোনো কারণ না থাকলেও কিন্তু এই জিনিসটা আপনাদের জ্ঞাতার্থে বলা হলো যাতে করে এর থেকে বড় ধরনের জটিলতা এড়িয়ে আপনারা যেতে পারে, তার জন্যেই আজকের এই ডিসকাশনটা। ঠিক আছে, পরের দিন এমনি ধরনের অন্য একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ নিয়েই ডিসকাশন হবে, আরও অনেক বড় ডিসকাশন আছে। কিছু কিছু জিনিস এবার আরও গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পাকস্থলী থেকে শুরু করে গ্যাস্ট্রিক আলসার আছে এবং আরও আলসারেটিভ লিশন আরও অনেক আছে, সেগুলো পায়খানা দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত ব্লাড ভমিটিং হচ্ছে, এ ধরনের কিছু কিছু কন্ডিশন আছে, সেগুলো নিয়ে এক এক করে পরের দিন আমি কিন্তু থাকতে পারবো না। আমি কলকাতা ছেড়ে বাইরে যাচ্ছি এক সপ্তাহের জন্যে। পরের ক্লাসটা আমি মহারাজের সম্মতি নিয়েই আমি যাব, সেটা আমি থাকতে পারবো না। তারপরের ক্লাসে আবার রেগুলার বুধবারে আশা করা যায় আপনাদের সামনে আসতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, শুভেচ্ছা আপনাদের জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি।